সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো লাইভটা আমি স্টার্ট করেছি। তোমরা যদি আমাকে কাইন্ডলি একটু জানাতে যে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। শুভ বিশ্বাস, প্রণাম স্যার, কেমন আছেন? হ্যাঁ, প্রণাম। শুভ বিশ্বাস, ভালো আছি। তো তোমরা কি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে যদি কাইন্ডলি কনফার্ম করতে, যে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে কনফার্ম করো। শুভ বিশ্বাস, সিদ্রাতুল আলম, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখা এবং শোনা দুটো যাচ্ছে তো, তাই না? যদি শুধুমাত্র দেখা যায় বা শুধুমাত্র যদি শোনা যায়, তাহলে জি স্যার, সব ঠিক আছে। তাহলে সেটাও একটু আমাকে জানাতে হবে। কারণ শুধুমাত্র দেখা গেলেই হবে না, শুনতে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমার কথাগুলো বলাটাই একেবারে বেকার হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা সকলেই আমাকে আরেকবার একটু কনফার্ম করো যে তোমরা আহ, ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। নমস্কার স্যার, শারদীয় শুভেচ্ছা। হ্যাঁ, লিখন মহানায়ক, নমস্কার, শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো তোমরা সকলে কেমন আছো আমাকে একটু জানাও দেখি। সকলে তোমরা কেমন আছো? অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সকালবেলা তো, যার কারণে নেটওয়ার্ক বেশ ভালো আছে এবং তেমন কোনো সমস্যা হয়নি। আমি সব সেটিংসগুলো ঠিকঠাক করতে পেরেছি এবং তোমাদের সময় মতো লাইভটা স্টার্ট করতে পেরেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে আর কি। শুভ বিশ্বাস, হ্যাঁ ভালো আছো, ওকে, থ্যাংক ইউ। ভালো আছো শুনে ভালো লাগলো। আচ্ছা, লিখুন মহানায়ক, অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তোমরা আমার এই ভিডিওর নিচ দিয়ে কি একটা স্ক্রলিং টেক্সট দেখতে পাচ্ছ কি না, একটু দেখো তো। একটা স্ক্রলিং টেক্সট যাচ্ছে, তো সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? মানে সেটা কি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে? একটু আমাকে জানিও দেখি যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ভিডিওর নিচ দিয়ে কি একটা scrolling জি স্যার, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো তোমরা ইতিমধ্যেই ভিডিওর যে টাইটেল রয়েছে, আজকে লাইভ ক্লাসের যে টাইটেল রয়েছে, সেই টাইটেলটি দেখে বুঝতে পারছো যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার টপিকটি কি। তো আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন এবং ঊর্ধ্বপাতন। এই চারটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। যদিও টপিকসগুলো অত্যন্ত সহজ, তোমরা অনেকেই বলবে যে স্যার এই টপিকসগুলো তো অনেক সহজ। তো হ্যাঁ, আসলে এই টপিকসগুলো অনেক সহজ, কিন্তু এখানে ছোটোখাটো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমাদের একটু ভালোভাবে মার্ক করে পড়া উচিত আমি মনে করি। যার কারণেই এই টপিকসগুলো, আর আমাদের যেহেতু সিলেবাসের মধ্যে টপিকসগুলো রয়েছে, সেই হিসেবে আমরা সেই টপিকসগুলো অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বো, তাই না? তাহলে গতকালকের যে ক্লাসটা আমি নিয়েছিলাম তোমাদের, সেই গতকালকের ক্লাসটাতে তোমাদের কারো কি কোনো প্রবলেম আছে?
গতকালকে যে ক্লাসটা ছিল সেই গতকালকের ক্লাসের মধ্যে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। আচ্ছা, ওকে, সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমরা তাহলে আজকের যে টপিকসটা রয়েছে সেই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন এবং ঊর্ধ্বপাতন। ঠিক আছে, আচ্ছা চলো আমরা বোর্ডে যাই। বোর্ডে গিয়ে আমরা এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করি। আচ্ছা, আমরা বোর্ডে আসলাম। বোর্ডে আসার পর এখন আমরা আমাদের দেখো পাতন পাতন প্রক্রিয়াটা কি। মূলত তোমরা বইতে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী কি জানো, আমাকে একটু জানাও দেখি কেউ, যে অ্যাকচুয়ালি পাতন প্রক্রিয়াটা কি। দেখো, আমরা জানবো যে আমাদের পাতন, এরপরে আমরা জানবো আংশিক পাতন, আংশিক পাতন, এরপরে আমরা জানবো ঊর্ধ্বপাতন, তারপরে আমরা জানবো বাষ্পপাতন। ঠিক আছে, এই যে পাতনগুলো, 4 ক্যাটাগরির যে পাতন, সেই পাতনগুলো আমরা জানবো। পাতনগুলো জানার জন্য প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে পাতন, তারপরে আংশিক পাতন, তারপর ঊর্ধ্বপাতন, তারপর বাষ্পপাতন। তো এখন এখানে পাতন প্রক্রিয়া জানার জন্য এই পাতনের আর একটা ইংরেজি নাম আমি তোমাদেরকে কিন্তু বারবার বলি যে এই ইংরেজি নামগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, এই ইংরেজি নামগুলো বা ইংরেজি টার্মসগুলো আমাদেরকে জানতে হবে। পাতনের ইংরেজি হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন। তো সাধারণত আমরা এই যে বাইরে যে দোকানে যে পানির বোতলগুলো পেয়ে থাকি, তো এগুলো সাধারণত এগুলোকে বলা হয় মিনারেলস ওয়াটার। হ্যাঁ, আর অনেকে কিন্তু আসলে সেগুলোকে ডিস্টিল ওয়াটারও বলে থাকে। তো অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু ডিস্টিল ওয়াটার নয়। ডিস্টিল ওয়াটারটা একটু ব্যয়বহুল। আর ডিস্টিল ওয়াটারটা কি, তো বা এই ডিস্টিলেশন প্রসেস, পাতন প্রক্রিয়া, এই পাতন প্রক্রিয়াটা কি, সেই পাতন প্রক্রিয়াটা আমাদেরকে জানতে হবে। তো তার জন্য এখানে খুব সুন্দরভাবে যে ব্যাখ্যাটা বলা আছে যে পাতন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো মিশ্রণ থেকে একটি তরল উপাদানকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করে ওই বাষ্পকে শীতল করে ঘনীভবনের মাধ্যমে পুনরায় তরল পদার্থে পরিণত করা হয়, তাকে পাতন বলে। দেখো, এখানে খুব সহজভাবে একটা কথা বলা আছে যে প্রক্রিয়ায় কোনো মিশ্রণ থেকে একটি তরল উপাদানকে, কোনো মিশ্রণ থেকে একটি তরল উপাদানকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করে ওই বাষ্পটাকে শীতল করার পর শীতল ও ঘনীভবনের মাধ্যমে পুনরায় তরলেতে পরিণত করা হলে তাকে বলা হয় পাতন। তো এই যে পাতন প্রক্রিয়াটা, এই পাতন প্রক্রিয়াটার খুব সহজ এবং খুব মানে একেবারেই সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে, আমরা সাধারণত বাড়িতে যখন আমরা কোনো তরকারি বা ভাত রান্না করি, তোমরা লক্ষ্য করে দেখবে ভাত তরকারি রান্না করার সময় যখন আমরা সেই তরকারির উপরে ঢাকনা দেওয়া হয়, সেই ঢাকনাটা দিলে কিছু সময় পরে যখন তরকারিটা বা ভাতটা যখন রান্না হওয়ার পরে তোমরা দেখবে ঢাকনার
নিচ দিক দিয়ে ঢাকনাতে অনেকগুলো পানি জমা হয়ে থাকে, ঠিক আছে, অনেকগুলো পানি জমা হয়ে থাকে। তো সেই ঢাকনাটাকে যদি আমরা সরিয়ে নিই তখন দেখবে পানিগুলো ঢাকনা থেকে চুয়ে 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 পড়ছে, ঠিক আছে। তো প্রসেসটা কিছুটা ওই রকমই বা সিস্টেমটা কিছুটা ওই রকমই। তো এখানে যেটা বলা হচ্ছে যে একটা মিশ্রণের মধ্যে থেকে যখন আমরা সেটাকে হিট করব, তো সেই হিটটা করার ফলে তারপরে কি করব আমরা সেই বাষ্পটাকে অর্থাৎ যখন আমরা এই পাতন প্রক্রিয়ার সাহায্যে কোনো একটা তরল উপাদানকে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন সেখানে কি হবে, তরল উপাদানটা বাষ্পে পরিণত হবে, তাই না? বাষ্পে পরিণত যখন হবে তখন সেই বাষ্পটাকে কি করব আমরা, শীতল করব। আচ্ছা, তাহলে পাতন প্রসেসটা আমি একটু বলি। প্রথমে তাপ প্রয়োগ করতে হবে। দেখো আমি তোমাদের একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাই। প্রথমে তাপ প্রয়োগ করতে হবে, তারপরে কি করতে হবে, তাপ প্রয়োগ করলে এটা কি হবে, বাষ্পতে পরিণত হবে, তাই না? আচ্ছা, এই বাষ্পটাকে আবার শীতলীকরণ করতে হবে। এই বাষ্পটাকে আবার কি করতে হবে, শীতলীকরণ করতে হবে। ওকে, এখন শীতলীকরণ করার পর এটা কি হবে, ঘনীভবন হবে। শীতলীকরণ করার পর এটা ঘনীভবন হবে। ঘনীভবনের মাধ্যমে পুনরায় আবার আমরা কি পাবো, এটা আবার পুনরায় তরল পাবো, পুনরায় তরল আকারে ফেরত পাবো, তরল আকারে ফেরত পাবো। আচ্ছা, এই যে প্রসেস, এই প্রসেসটাকে মূলত বলা হচ্ছে পাতন পদ্ধতি বা পাতন প্রক্রিয়া। তো প্রথমে আমরা কি করলাম, একটা মিশ্রণ, সেই মিশ্রণের মধ্যে একাধিক মিশ্রণ থাকতে পারে। তো সেই যে তরল পদার্থটা, সেই তরল পদার্থটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে তাপ প্রয়োগ করার ফলে সেই তরল পদার্থটা কি হবে, বাষ্পে পরিণত হবে। বাষ্পে পরিণত হওয়ার পরে সেটাকে আমরা কি করব, শীতলীকরণ করব। শীতলীকরণ মানে কি, ঠান্ডা করা, ঠিক আছে। ঠান্ডা করার ফলে সেটা কি হবে, ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে। ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে মানে হচ্ছে তোমার ওই গরম বাষ্পটা ঠান্ডা হয়ে আবার সেটা কি পুনরায় তরল আকারে ফেরত আসবে, এইটাকে বলা হচ্ছে ঘনীভবন। হ্যাঁ, আচ্ছা, এই যে তরল আকারে পুনরায় আমরা যে ফেরত পাচ্ছি, এই ফেরত পাওয়ার যে প্রক্রিয়াটা, এই যে ফেরত পাচ্ছি এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, পাতন প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা ভেরি সিম্পল। অর্থাৎ পাতন সমান সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন, সংক্ষেপে বলা যায়। অতএব আমরা সংক্ষেপে বলতে পারি কি, যে পাতন সমান সমান, সংক্ষেপে আমরা কি বলতে পারি, পাতন সমান সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। আচ্ছা, তো এটা গেল আমাদের পাতনের এক্সাম্পল। আমার মনে হয় এখানে তোমাদের তা কারোরই কেমন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কঠিন ও তরলের মিশ্রণ থেকে তরলকে এবং একাধিক তরল পদার্থের মিশ্রণের উপাদান সমূহকে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর নির্ভর করে পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করা যায়। তরল মিশ্রণের উপাদান সমূহে স্ফুটনাঙ্কের তফাৎ যত বেশি হয় পৃথকীকরণ তত সহজ এবং কার্যকরী হয়। দেখো, এই পাতন প্রক্রিয়ার সাহায্যে সাধারণত কোনো কঠিন পদার্থ, বাষ্পীভবন প্লাস ঘনীভবন, ইয়েস আবরার আবিদ, হ্যাঁ ঠিক আছে, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। আচ্ছা, তো এখন মিথি, ওয়ালাইকুম সালাম। মিথির আসতে সাকলি ইসমাইল, মিথির কি আসতে লেট হয়ে গেছে আজকে জয়েন করতে? আচ্ছা, অসুবিধা নাই, হ্যাঁ একটু লেট হতেই পারে, এটা কোনো ব্যাপার না। তবে আমরা ট্রাই করব টাইম টু টাইম সব কাজগুলো করা, সব কিছুতে টাইম টু টাইম অ্যাটেন্ড করার জন্য। আমি মোটামুটি ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেছে। আমি 8:40-45 আমি এসে কম্পিউটারে বসছি। বসার পরে সবগুলো সেটিং টেটিং করে ঠিক জাস্ট আজকে 9টার সময়, নেটওয়ার্কও ভালো ছিল, আমি ঠিক 9টার সময়তেই তোমাদের লাইভটা স্টার্ট করতে পারছি। আচ্ছা, যাই হোক, এখন এখানে একটা কথা আছে। কথাটা কি, দেখো, পাতনটা যেহেতু আমাদের বাষ্পীভবন প্লাস ঘনীভবন, তাই না? তো এখানে
কি কি ধরনের পদার্থগুলোকে এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেপারেশন করতে পারি বা সেপারেট করতে পারি, ঠিক আছে? তো এখন তোমরা অনেকেই এখানে বলতে পারো যে স্যার আমরা কঠিন প্লাস তরল, ওকে, কঠিন প্লাস তরল এটা কিন্তু আমরা অনায়াসেই এখান থেকে সেপারেট করতে পারি, কারণ এই সলিউশনটা কঠিন এবং তরলের এই সলিউশনটাকে যদি আমরা হিট দিই তাহলে কঠিন পদার্থটা কি হবে, তলানি হিসেবে নিচে পড়ে থাকবে, আর তরলটা কি হবে, বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হলে তখন সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা শীতলীকরণ করব, অর্থাৎ ঘনীভবন করব। ঘনীভবন করলে সেটা কি, সেই তরলটাকে আমরা আবার লিকুইড আকারে ফেরত পাবো, তাই না? আর যে কঠিন পদার্থটা এটার সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকবে, সেই কঠিন পদার্থটা পাত্রের মধ্যে তলানি হিসেবে জমে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো যে স্যার আসলে আমরা তো কঠিন এবং তরল এই দুটোর পাতন প্রক্রিয়ার মাধ্যমে সেপারেশন করলাম, তো এখন যদি আমরা স্যার তরল তরল করতে চাই, হ্যাঁ, তরল তরল যদি করতে চাই, দেখো বিষয়টা একটু এখানে ভালোভাবে লক্ষ্য করো। যদি আমরা তরল তরল করতে চাই সেক্ষেত্রে কি হবে, যখন আমরা তরল তরল করব সেক্ষেত্রে ধরো তরল প্লাস তরল, হ্যাঁ, তরল প্লাস তরল, আরো তরল, ইচ্ছা একাধিক তরল হলো, তরল নাম্বার 1, তরল নাম্বার 2, তরল নাম্বার 3। তো এখন এখানে তোমরা একটা বিষয় আমাকে বলো যে এই যে 3 রকমের তরল, এই 3 রকমের তরলকে যদি আমি পাতন প্রক্রিয়ার মাধ্যমে সেপারেশন করতে চাই বা পৃথকীকরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বা আমার কি করা উচিত? আমার বলতে তোমার, ঠিক আছে, তোমার কি করা উচিত আমাকে একটু জানাও দেখি তোমরা। আচ্ছা, কারো কোনো আইডিয়া নেই? কেউ কেন জানি কোনো কমেন্ট করছে না, কারো কোনো আইডিয়া নেই? আইডিয়া তো থাকার কথা। আচ্ছা, লিখন মহানায়ক বুঝেছি স্যার, প্রথমে তাপ দিতে হবে। লিখন মহানায়ক প্রথমে তাপ দিতে হবে, ওকে, প্রথমে তাপ দিলাম, তারপর কি করতে হবে? শুধু এইটুক লিখলে আমি কি করে বুঝবো? শুধু এইটুক লিখলে আমি কি করে বুঝবো বলো? আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এই যে প্রথমে আমি তাপ প্রয়োগ করলাম, এই তাপ প্রয়োগ করার ফলে কি হবে, সাধারণত প্রত্যেকটাই তো তরল, এই তরল 3টে পদার্থের মধ্যে যদি আমরা আংশিক পদ্ধতিতে আমরা দুটি তরল পদার্থকে পরস্পর থেকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করতে হবে। আচ্ছা, ভিন্ন তাপমাত্রা তরল নিতে হবে, ভিন্ন তাপমাত্রা তরল নিতে হবে। আচ্ছা, শুভ বিশ্বাস বলছে যে ভিন্ন তাপমাত্রা তরল হতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখো, হ্যাঁ, তোমাদেরকে আইডিয়াটা কাছাকাছি গেছে, তো আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করি। তো সেটা হচ্ছে যখন একাধিক তরল থাকবে, একাধিক তরল পদার্থের মিশ্রণ যখন থাকবে, তখন সেই একাধিক তরল পদার্থের মিশ্রণটাকে যদি আমরা পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করতে চাই তাহলে অবশ্যই কমপক্ষে এই 3 তরলের মধ্যে স্ফুটনাঙ্কের ব্যবধান আমাদের অনেক বেশি থাকতে হবে। স্ফুটনাঙ্কের ব্যবধান, হ্যাঁ, স্ফুটনাঙ্ক এর ব্যবধানটা অনেক, স্ফুটনাঙ্কের ব্যবধানটা অনেক বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, স্ফুটনাঙ্কের ব্যবধানটা অনেক বেশি হবে। এখন এই ব্যবধানটা কত হবে? ব্যবধানটা কমপক্ষে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে, কমপক্ষে 30 ডিগ্রি সেলসিয়াস এর
বেশি হতে হবে, কমপক্ষে 30 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হতে হবে। তো দেখো, কারণ কমপক্ষে 30 ডিগ্রি সেলসিয়াসের ব্যবধানটা বেশি হতে হবে কেন? কারণটা হচ্ছে এই জন্য যে ধরে নিলাম যে এই তরলের স্ফুটনাঙ্ক ধরে নিলাম 50 ডিগ্রি সেলসিয়াস। তো এই তরলের স্ফুটনাঙ্ক ধরে নিলাম 80 ডিগ্রি সেলসিয়াস এবং এই তরলের স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এই 3 রকমের তরল যখন আমাদের মিশ্রিত অবস্থায় থাকবে, তখন তরলটাকে আমরা কি করব? তাপ দেব, তাই না? যেহেতু পাতন প্রক্রিয়ায় আমাদেরকে কি করতে হয়? তাপ দিতে হয়। তাহলে যখন আমরা তাপ দেব, তখন তাপ দিতে দিতে যখন টেম্পারেচার 50 ডিগ্রিতে আসবে, তখন এই 1 নম্বর তরলটা কি হবে? এই 1 নম্বর তরলটা বাষ্পীভূত হবে, তাই না? স্ফুটনাঙ্ক যেহেতু তার 50 ডিগ্রি, অবশ্যই সে কি করবে? এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আসবে, আসার পরে সে কি বাষ্পীভূত হবে। তো বাষ্পীভূত যখন হয়ে যাবে, বাষ্পীভূত হলে কি এ সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়ে যাবে 50 ডিগ্রিতে। তারপরে কি সেটাকে আমরা তোমার ঘনীভবন করে নেব, হ্যাঁ, শীতলীকরণ ঘনীভবন করে নেব। নেওয়ার পরে 1 নম্বরটা আমাদের তরল থেকে চলে গেল। আচ্ছা, এরপরে বাকি থাকলো কি মিশ্রণের মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর। তারপর আবার তাপ দেবো, তাপ দিতে দিতে তারপরে কি হবে? যখন আবার 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসবে, তখন কি হবে? সেটা আবার এই 2 নম্বর তরলটা এখান থেকে বাষ্পীভূত হয়ে যাবে। বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে এটাকেও ঘনীভবন করে আলাদা করে নিলাম। এরপরে ফাইনালি আমাদের যেটা থাকবে 3 নম্বর তরল, সেখানে 120 ডিগ্রি স্ফুটনাঙ্ক যদি হয়, তাহলে এইটাকে আবার তাপ দেবো 120 ডিগ্রিতে যখন আসবে, আসার পরে এইটাকে আলাদা করে ঘনীভবন করে নিব। ঠিক আছে, এইটা গেল পাতনের একেবারে ফুল যে প্রসেস বা ফুল যে টেকনিক। হ্যাঁ, এই ফুল টেকনিক ফলো করে আমাদেরকে পাতন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তো এখন এই পাতন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য যে বিভিন্ন রকমের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে ল্যাবরেটরিতে, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টগুলো যে ল্যাবরেটরিতে লাগবে, সেই ইনস্ট্রুমেন্টগুলো কি কি? সেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে পাতন ফ্লাস্ক, শীতক গ্রাহক পাত্র, থার্মোমিটার। পাতন ফ্লাস্ক, শীতক গ্রাহক পাত্র, থার্মোমিটার। তো এই জিনিসগুলো সবার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত আছো। তারপর আমি তোমাদেরকে একটু বই থেকে চিত্রটা দেখাচ্ছি, একটু দেখো তোমরা যদি দেখতে পাও। আমি একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, শামীম হাসানের যে প্রশ্নটা তুমি করছো, সেই প্রশ্নটা নিয়ে আমি আসছি। ঠিক আছে, একটু পরে আমরা নেক্সট যে আরো আমাদের যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো থেকে আমরা সেটি আরো বিস্তারিত দেখব। দেখো, এই যে এখানে এটা হচ্ছে একটা আমাদের পাতন প্রক্রিয়ার ইনস্ট্রুমেন্ট, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট। তো এই যে ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টে রয়েছে, এখানে এটা হচ্ছে কি আমাদের থার্মোমিটার, এই যে এটা উপরের দিকে থার্মোমিটার। আর এখানে রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের পাতন ফ্লাস্ক। এই পাতন ফ্লাস্কের মধ্যে আমাদের মিশ্রণটা থাকবে। ঠিক আছে, এই পাতন ফ্লাস্কের মধ্যে আমাদের মিশ্রণটা থাকবে। আচ্ছা, এখন আর এটা হচ্ছে আমাদের শীতক, যে এখানে হিট দিব, নিচ দিক দিয়ে হিট দিতে হবে। হিট দিলে কি হবে? এইখানে সলিউশনটা বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে এইখান দিয়ে এই যে শীতক, আমরা এটা হচ্ছে শীতক, এইখানে ঘনীভবন প্রক্রিয়া সম্পন্ন হয়, শীতলীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তো এখান থেকে এটা ঠান্ডা হয়ে সেই লিকুইডটা এসে এখানে আমাদের একটা গ্রাহক পাত্রে জমা হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গ্রাহক পাত্র। তো এই গ্রাহক পাত্রে এসে আমাদের সলিউশনটা একটা একটা করে পড়বে। তো যদি 3টা সলিউশন হয়, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, তো এই 3টা সলিউশন যদি হয়, তাহলে প্রথমে একটা বের হয়ে গেল, এটাকে আলাদা করে নিলাম, তারপরে আবার হিট দেব, আবার আমাদের সেই শীতলীকরণ দ্বারা আবার দ্বিতীয় লিকুইডটা এসে এখানে জমা হবে। হ্যাঁ, আবার হিট দিব, তারপরে কি এভাবে তোমাদের যত বেশি লিকুইড প্রয়োজন তত বেশি মিক্স করেও তোমরা এটাকে এই পদ্ধতির সাহায্যে পৃথক করতে পারো। তো এখন এখানে যে বিষয়টা হচ্ছে যে সেটা যেটা বলা আছে কন্ডিশনে, সবসময়ের জন্য একটা এই পাতন পদ্ধতির যে সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে অবশ্যই এই সলিউশনগুলোর মধ্যে কমপক্ষে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা ডিফারেন্স থাকা উচিত। তাহলে কি হবে? এই প্রক্রিয়ায় খুব সুন্দরভাবে তোমরা একাধিক যে লিকুইড সলিউশনগুলো আছে সেগুলো খুব সহজেই তোমরা সেপারেট করতে পারবে। কিন্তু এর থেকে যদি কম হয় তাহলে কি হবে না? না, অবশ্যই হবে, তাহলেও হবে, কিন্তু কি হবে?
যে সেক্ষেত্রে তোমরা 100% অ্যাকুরেটলি এই সলিউশনটাকে তোমরা পৃথকীকরণ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে এই পাতন যে পদ্ধতিগুলো রয়েছে, এই পাতন পদ্ধতিগুলোর মধ্যে আরো বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে। হ্যাঁ, পাতন পদ্ধতি সাধারণত আংশিক পাতন, বাষ্প পাতন, নিম্ন পাতন, এগুলো সবগুলোই মূলত কিন্তু আমরা আজকে যে পাতনগুলো পড়ছি এগুলো সবগুলোই কিন্তু পাতন। হ্যাঁ, মূলত এটা আংশিক পাতন, ঊর্ধ্ব পাতন, বাষ্প পাতন সবগুলো আমরা আলোচনা করব। তো পাতনটা নিয়ে এতক্ষণ আলোচনা করার একটা বিশেষ কারণ হচ্ছে এইটা হচ্ছে সবগুলো পাতনের মূল থিম। সবগুলো পাতনের মূল থিম হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে দেখো এখন আমরা আসি আংশিক পাতন। তো আংশিক পাতনটা কি? সাধারণত বিভিন্ন রকমের উদায়ী পদার্থের মিশ্রণ থেকে উপাদানসমূহকে ধারাবাহিকভাবে বিভিন্ন তাপমাত্রায় পৃথকীকরণ প্রক্রিয়াকে বলা হয় আংশিক পাতন। এখানে একটা বিষয় রয়েছে, দেখো পাতনে আমরা পড়েছিলাম কি এনি লিকুইড, এনি তরল। আচ্ছা, আর আংশিক পাতনে যেটা বলা হচ্ছে যে আংশিক পাতনটা সাধারণত বিভিন্ন রকমের উদায়ী পদার্থ, বিভিন্ন রকমের উদায়ী পদার্থের মিশ্রণ। উদায়ী পদার্থ মানে কি? তোমরা অনেকেই জানো যে উদায়ী পদার্থ মানে হচ্ছে যে সকল পদার্থ আপনা আপনি উড়ে চলে যায়। যে সকল পদার্থ আপনা আপনি উড়ে চলে যায়, অর্থাৎ বাতাসের সংস্পর্শে আসলে সে কি করে? অটোমেটিক বাতাসের সংস্পর্শে আসলে উড়ে চলে যায়। তো এখন এই যে উদায়ী পদার্থগুলো, এখন বিভিন্ন রকমের যে উদায়ী পদার্থগুলো এখানে থাকবে, সেই উদায়ী পদার্থগুলো যখন একাধিক উদায়ী পদার্থ এখানে মিশ্রণ করা হবে, সেই উদায়ী পদার্থগুলোর আংশিক পাতন পদ্ধতির সাহায্যে আমরা যেটা পড়ছি এখন সেটি হচ্ছে আমাদের আংশিক পাতন পদ্ধতি। এই আংশিক পাতন পদ্ধতির সাহায্যে এই উদায়ী পদার্থগুলোকে আলাদা করা হয়। তো এখন এই প্রক্রিয়াটাকে মূলত বলা হচ্ছে কি আংশিক পাতন। ঠিক আছে? তো ধারাবাহিকভাবে যে বিভিন্ন তাপমাত্রায় পৃথকীকরণ প্রক্রিয়া, বিভিন্ন উদায়ী পদার্থের মিশ্রণ থেকে ধারাবাহিকভাবে পৃথকীকরণ যে প্রক্রিয়া রয়েছে এটাকে বলা হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়া। এখন এই যে সমশত তরল মিশ্রণের উপাদানগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 20 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তবে সেই ক্ষেত্রে তাদের পৃথকীকরণের জন্য আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত এক্ষেত্রে নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উদায়ী পদার্থ আগে পৃথক হবে। লক্ষ্য করে দেখো, একটু আগে মোহাম্মদ শামীম হাসান তুমি যে প্রশ্নটা করছিলে যে স্যার যখন 30 ডিগ্রি সেলসিয়াসের কম হবে বা 20 ডিগ্রি হবে তাহলে আলাদা করার কোনো পদ্ধতি আছে কি? হ্যাঁ, সেই পদ্ধতিটাই হচ্ছে এই পদ্ধতি, যেটা আংশিক পাতন পদ্ধতি। তো এই পদ্ধতিতে সাধারণত বিভিন্ন রকমের উদায়ী পদার্থগুলোকে পৃথক করা হয়। আর এই পদার্থগুলোর স্ফুটনাঙ্ক যাদের 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয় পার্থক্য, অর্থাৎ এই উপাদানগুলোর স্ফুটনাঙ্কে পার্থক্য যদি কম হয়, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়, সেক্ষেত্রে এই পদার্থগুলোকে আমরা খুব সহজেই পৃথক করতে পারি আংশিক পাতন পদ্ধতির সাহায্যে। এখন এক্ষেত্রে কি হবে? নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উদায়ী পদার্থটা আগে পৃথক হবে। দেখো, লক্ষ্য করে দেখো, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থটা, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উদায়ী পদার্থটা আগে পৃথক হবে, আর পরবর্তী উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, যেমন দেখো এটা একটা যদি 20 ডিগ্রি হয় আর একটা যদি মনে করো 15 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কোনটা আগে পৃথক হবে? 15 ডিগ্রি, তারপরে হবে 20 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের আংশিক পাতন পদ্ধতি। আসলে পদ্ধতিগুলোর অনেক ডিটেলস বর্ণনা কিন্তু বইতে তোমরা পাবে। তো আমি তোমাদেরকে মূল থিমগুলো, আমার মনে হয় যে অত ডিটেলস বর্ণনা তোমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র মূল যে থিমটি রয়েছে সেই মূল থিমটি যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা খুব পরিষ্কার হয়ে যাবে যে এই সম্পর্কে। আচ্ছা, এরপরে আসি আমরা আমাদের যেটা রয়েছে বাষ্পপাতন। বাষ্পপাতন, আমি একটু বোর্ডটাকে ক্লিয়ার করি, অনেক ঘিজিমিজি লাগছে। বাষ্পপাতন, আর একটা রয়েছে আমাদের কি ঊর্ধ্বপাতন।
বাষ্পপাতন এবং ঊর্ধ্বপাতন। আচ্ছা, এখন দেখো, আচ্ছা আংশিক পাতনের যে ইয়েটা ছিল আমাদের, আংশিক পাতনের ইংলিশটা তোমরা একটু, যাদের বই আছে তারা বই থেকে দেখে নিও, আর যাদের বই নেই তারা দেখো। সেটা হচ্ছে আংশিক পাতনের ইংরেজিটা ছিল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। হ্যাঁ, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আংশিক পাতনের ইংরেজি হচ্ছে, ইংলিশ টার্মসগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, শাহিন আলম, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। মন্দিরা ব্যানার্জি, নমস্কার স্যার। নমস্কার। আই এম লেট, ওকে, নো প্রবলেম মন্দিরা, সমস্যা নেই। আচ্ছা, এখন এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন যেটা আমরা জানলাম, এরপরে এখন আমরা পড়ব বাষ্পপতন বা স্টিম ডিস্টিলেশন। বাষ্পপতন বা স্টিম ডিস্টিলেশন, ঠিক আছে। আর ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন যেটা, সেটা হচ্ছে আমাদের সাবলিমেশন। সাবলিমেশন যেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বাষ্পপাতন, তাই তো। আংশিক পাতন আমরা পড়ে ফেলছি, এখন আমরা পড়বো বাষ্পপাতন। ভেরি সিম্পল। তো এই সিম্পল জিনিসটা কি? সিম্পল জিনিসটা হচ্ছে, এই পদ্ধতিটি হচ্ছে সেই সব জৈব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, এই পদ্ধতিটির জন্য আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হচ্ছে সেই সব জৈব যৌগ। ওকে, ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমাদের জৈব যৌগ। আচ্ছা, যারা স্টিম উদায়ী পানিতে অদ্রবণীয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যাদের বাষ্পচাপ প্রায় 10 থেকে 15 মিলিমিটার এবং যাদের মধ্যে অনুদায়ী অপদ্রব্য মিশ্রিত আছে, যেসব যৌগের স্ফুটনাঙ্ক 100 এর বেশি এবং যারা তাদের স্ফুটনাঙ্ক বা তার কম তাপমাত্রায় বিয়োজিত হয়, তাদের পক্ষে এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকরী। বাষ্পপাতন যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ অপেক্ষা কৃত কম তাপমাত্রায় পাতিত হয়, তাই তাদের বিয়োজন এড়ানো সম্ভব নয়। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো, সাধারণত এই বাষ্পপাতন যে পদ্ধতিটা রয়েছে, এখানে বলা হচ্ছে যে এই পদ্ধতিতে সাধারণত 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি তাপমাত্রার যে সকল পদার্থগুলো রয়েছে, সেই সকল পদার্থগুলো এই পদ্ধতিতে সেপারেশন বা পৃথকীকরণ করা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই এত বেশি তাপমাত্রায় এগুলোকে সেপারেশন করতে হয় বলে এদের আসলে আয়নীকরণ বা বিয়োজন কিন্তু অসম্ভব। বিয়োজনটা এড়ানো সম্ভব না, এরা অটোমেটিক বিয়োজিত হয় অনেক বেশি তাপমাত্রার কারণে। তো জৈব যৌগটিতে যাতে সহজেই পানি থেকে পৃথক করা যায়, তার জন্য যৌগটি পানিতে অদ্রবণীয় হওয়া প্রয়োজন। এখন এখানে বলা হচ্ছে আরেকটা বিষয়, যে বাষ্পের সঙ্গে মিশ্রিত অবস্থায় কোনো জৈব যৌগকে পাতিত করা পদ্ধতিতে খুব সিম্পল ভাবে বলা হয় বাষ্পপাতন। বাষ্পের সাথে মিশ্রিত অবস্থায় কোনো জৈব যৌগকে পাতিত করা পদ্ধতিকে বলা হয় বাষ্পপাতন, খুব সহজভাবে। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, যে এই পদ্ধতিতে সাধারণত পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় না এমন দুটি তরল, পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় না এমন দুটি তরল, যেমন পানি এবং আরেকটা যে কোনো জৈব তরলকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে তরল দুটি প্রত্যেকেই স্বাধীনভাবে তাদের বাষ্পচাপ প্রয়োগ করে। তো এই দুটি তরলকে যখন আমরা আলাদাভাবে সেপারেট করতে চাবো, তাহলে এই পদ্ধতির সাহায্যে আমাদেরকে, বাষ্পপাতন পদ্ধতির সাহায্যে আমাদেরকে পৃথক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার মনে হয় এটাও তোমাদের জন্য আর তেমন একটা সমস্যা রইল না। এখন আসি আমরা ঊর্ধ্বপাতন। তো এই যে ঊর্ধ্বপাতন পদ্ধতি, এই ঊর্ধ্বপাতন পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থ তাপের প্রভাবে তরল অবস্থা প্রাপ্ত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উৎপন্ন বাষ্পকে শীতল করলে আবার তরল অবস্থা প্রাপ্ত না হয়ে কঠিন অবস্থায় ফিরে আসে, তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। দেখো, যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থ তাপের প্রভাবে তরল অবস্থা প্রাপ্ত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, একটা জিনিস এখানে স্পষ্ট তোমাদেরকে বুঝতে হবে, যে
কোনো কঠিন পদার্থ কি হয়, তাপের প্রভাবে তরল অবস্থা প্রাপ্ত না হয়ে, মানে তরল না হয়ে সে সরাসরি কি হয়, ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়। ডাইরেক্ট সে বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্প থেকে যদি তাকে শীতল করা হয় তাহলে সে আবার তরল অবস্থা প্রাপ্ত হয় না, সে আবার সরাসরি কঠিন অবস্থায় ফেরত আসে। তাহলে এই পদার্থকে বলা হবে ঊর্ধ্বপাতন, বা এই পদ্ধতিকে বলা হবে ঊর্ধ্বপাতন পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি তো সেটি হচ্ছে যে কর্পূর, বেঞ্জোইক অ্যাসিড, ন্যাপথালিন, আয়োডিন, নিশাদল ইত্যাদি এই সকল পদার্থকে ঊর্ধ্বপাতন পদ্ধতির সাহায্যে পৃথকীকরণ করা যায়। আচ্ছা, সাধারণত যে সকল কঠিন পদার্থের গলনাঙ্কের নিচে তাপমাত্রা এদের বায়ুচাপ অপেক্ষা বেশি হয় তাদের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন সম্ভব। লক্ষ্য রাখতে হবে বিষয়টা, যে সকল কঠিন পদার্থের গলনাঙ্কের নিচ তাপমাত্রায় এদের বাষ্পচাপটা বায়ুচাপ অপেক্ষা বেশি হয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র ঊর্ধ্বপাতন সম্ভব। দেখো, ঊর্ধ্বপাতনের যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞা থেকেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এটা আসলে কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেটা বলা হচ্ছে যে এমন কোনো কঠিন পদার্থ, যে সকল কঠিন পদার্থ আমরা পৃথক করতে চাই সে সকল কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই কঠিন পদার্থগুলো তাপের প্রভাবে তরল অবস্থা প্রাপ্ত হয় না, অর্থাৎ তরল অবস্থা প্রাপ্ত না হয়ে সরাসরি কি হয়, বাষ্পে পরিণত হয়। এবং সেই বাষ্পকে যদি আমরা শীতল করি তাহলে সেই শীতলীকৃত বাষ্পটা আবার তরল অবস্থা প্রাপ্ত না হয়ে সেটা সরাসরি কঠিন অবস্থায় ফেরত আসে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হবে ঊর্ধ্বপাতন পদ্ধতি। তো আমার মনে হয় এই পদ্ধতিগুলো তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে এই পদ্ধতিগুলো কি এবং এই পদ্ধতিগুলো দ্বারা কোন কোন যৌগ বা কোন কোন মিশ্রণ বা কোন কোন ধরনের পদার্থ কঠিন, তরল বা দেখা যাচ্ছে আরো কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা পরবর্তীতে দেখব। তো সেই এক্সাম্পলগুলোর ক্ষেত্রে আমরা ধীরে ধীরে আরো কিছু সেপারেশন প্রসেস আছে, এরপরে নেক্সট যে ক্লাস আছে সেই নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব দ্রাবক নিষ্কাশন। তো নিষ্কাশন বা সেপারেশন বা এক্সট্রাকশন যেটাকে বলা হচ্ছে, এই যে সেপারেশন এগুলো কিন্তু সবগুলোই মূলত এখন থেকে যে প্রসেসগুলো আমরা পড়ব সেগুলো সবগুলো কিন্তু এক ধরনের সেপারেশন প্রসেস, পৃথকীকরণ পদ্ধতি। ঠিক আছে। তো এই যে পৃথকীকরণ পদ্ধতিগুলো আমরা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম যে পদ্ধতিগুলো সবগুলো সেগুলো আলাদা আলাদাভাবে প্রয়োগ করব। তো আমার মনে হয় যে আজকের মতো তোমাদের আর তেমন কোনো সমস্যা নেই। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে তোমরা জানাতে পারো যে তোমাদের কি সমস্যা আছে। নেক্সট ক্লাসে আরো বেশ কিছু সেপারেশন প্রসেস রয়েছে, আরো অন্তত 2টা ক্লাস লাগবে এই সেপারেশন প্রসেসগুলো কমপ্লিট করতে। তো এরপরে আছে দ্রাবক নিষ্কাশন পদ্ধতি বা দ্রাবক নিষ্কাশন যে প্রসেস, হ্যাঁ, এগুলোই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তারপরে রয়েছে আমাদের ক্রোমাটোগ্রাফি প্রসেস, এগুলো কিন্তু সেপারেশন প্রসেস। হ্যাঁ, ক্রোমাটোগ্রাফি প্রসেস, এই ক্রোমাটোগ্রাফি প্রসেসের মধ্যে আবার ভাগ রয়েছে বেশ কিছু, যেমন কলাম ক্রোমাটোগ্রাফি রয়েছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি রয়েছে, তরল ক্রোমাটোগ্রাফি রয়েছে, তারপরে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি রয়েছে, পেপার ক্রোমাটোগ্রাফি রয়েছে। তো যাই হোক, অসুবিধা নেই, আমি এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এবং প্রত্যেকটা অল্প অল্প করে আমি তোমাদেরকে পড়াবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে এগুলো একেবারে স্টেপ বাই স্টেপ এগুলো আমি তোমাদেরকে দেখাবো, অসুবিধা নেই। তো আজকের ক্লাসে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, আমার মনে হয় তোমাদের কারো কোনো প্রবলেম নেই, তারপরে বলছে যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে জানাতে পারো যে তোমাদের কি ধরনের প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যদি কারো কোনো সমস্যা থেকে নাই থাকে তাহলে তোমাদের আমি একটা আজকে কথা বলতে চাই, ঘোষণা দিতে চাই। সেটা হচ্ছে, যদিও বা আমি সেটা একটু পরে, এই ক্লাসটা শেষ করার পরে আমি সেটা নোটিশ করব, যে সেটা হচ্ছে আগামীকালকে কোনো ক্লাস হবে না। আমার একটু ব্যক্তিগত কাজ থাকায় আগামীকালকে আমি কোনো ক্লাস নিতে পারবো না তোমাদের। তো পরদিন তোমাদের ক্লাস নেব, এবং পরদিন আসলে কোন সময় ক্লাসটা নেব সেটা আমি তোমাদেরকে নোটিশ করে জানিয়ে দেব।
পরদিন আমি তোমাদের কোন সময় ক্লাস নেব সেটা আমি নোটিশ করে জানিয়ে দেব। আর এই তোমাদের লাইভ ক্লাসটা শেষ করেই আমি তোমাদেরকে এই নোটিশটা জানিয়ে দেবো যে আগামীকালকে কোনো ক্লাস হবে না, এবং পরদিন কোন সময় ক্লাস হবে সেটারও নোটিশ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কারোরই কোনো সমস্যা নেই, বুঝতে পারলাম আমি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পড়াশোনাগুলো তোমরা চালিয়ে যাও, একটু একটু করে হলেও প্রতিদিন পড়াশোনাগুলো করো, দেখবা যে দিন শেষে, মাস শেষে, বছর শেষে তোমাদের সব একদম ঝড়ের মতো মুখস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। লাইভ ক্লাসটা আজকের মতো আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।